এগুলোকে যেভাবে সংক্রামক রোগের মতো ছড়িয়ে গেছে সেভাবে ছড়িয়েছিল পাবনাতেও। প্রথম শুরুটা হয় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাসরে। 6 তারিখে প্রথম আন্দোলন ছিল যেদিন, সেদিন অনেক ছেলে পেলে রাস্তার উপর জড়ো হয়েছিল। তারপরে বিভিন্ন স্লোগান, বিভিন্ন কথা, বিভিন্ন অ্যাক্টিভিটিস দিয়ে ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করেছিল। আমার আসলে ব্যক্তিগতভাবে যতটুকু স্মৃতিতে চাঙ্গা হয়ে আছে সেটা জুলাই আমার পুরোটা কেটেছে হচ্ছে ক্যামেরার পিছনে। মানে রাস্তায় যারা আন্দোলন করেছে, যারা গলা উঠিয়ে স্লোগান দিয়েছে, আমি বিগত মানুষ নই। আমি ছিলাম ক্যামেরা হাতে নিয়ে এগুলো ছবি করেছি, বিভিন্ন ছবি তুলেছি এভাবে দিয়েছি। এবং সর্বশেষ যেদিন আমি ক্যামেরাটা হাত থেকে রেখে খালি হাত পা নিয়ে এসেছিলাম রাস্তায়, সেদিন করেছিলাম গোলবের মধ্যে 18 তারিখ কারণে যে গোলাবর্ষণগুলো যে বোমা বিস্ফোরণ হলো সেই তার মধ্যে বলে দিয়েছিলাম। সেটা খুবই দুর্বিষহ একটা ব্যাপার। এবং তার চেয়েও বড় দুর্বিষহ ব্যাপার ছিল যখন হচ্ছে ইন্টারনেট শাটডাউন করে দেওয়া হলো, দেশে হচ্ছে একটা 40 ধারা জারি করা হলো। মোটামুটি আমার রুমের যারা ছিল অনেকে আন্দোলনের সাথে সরাসরি জড়িত থাকার কারণে বিভিন্ন হুমকি ধামকি পেয়ে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় পালিয়ে যেতে চেষ্টা করলো। শুরু যখন আমি একা এবং বাসার মধ্যে আমরা যে কয়জন ছিলাম, নাম মেনশন করে বলি, আমি ছিলাম, আমার সিনিয়র ভাই জ্ঞান ভাই ছিলেন, আরেকজন ছিলেন বিজয় ভাই। পুরো বাসার মধ্যে আমরা 3জন মানুষ একদম পুরোপুরি বন্দী অবস্থায় ছিলাম। যে কয়দিন ইন্টারনেট ছিল না সেই কয়দিন আমাদের স্ট্র্যাটেজি ছিল এরকম যে আমরা বাসাটাকে বাইরে থেকে তালা দিয়ে দিতে বলতাম আমাদের যে বাড়িওয়ালা ছিল ওনাকে, এবং বলতাম যে চাবি যাতে ওনার কাছে না রেখে আমাদের কাছেই দিয়ে দেয়, মানে বাইরে থেকে কেউ আসলেও সেই তালা না ভেঙে ঢোকার কোনো সুযোগ না থাকে। এবং রাত্রেবেলা আমার মনে হয় যে সন্ধ্যার পরে আমরা বাকি জ্বালাই বলতে এইভাবে চলেছে। বিভিন্নভাবে মনে হয়তো এখানে সেখানে যোগাযোগ করার চেষ্টা করেছি, কখনো পেয়েছি কখনো পাইনি। এইভাবে যখন প্রথম যে লকডাউনের অবস্থা যেটা শেষ হলো, তারপরে আবার একটু সতর্ক হওয়ার চেষ্টা করা হলো। কিন্তু দেশ বিদেশের যে অবস্থা ওই সময়ের রাতগুলো যেভাবে কেটেছে, যখন ইন্টারনেট আসলো, প্রত্যেক স্থলে স্থলে যে দুর্বিষহ অত্যাচার, যে অমানসিক নির্যাতনের যে ভিডিওগুলো চোখের সামনে এসেছে, আসলে আমার মনে হয় না যে এই ভিডিওগুলো দেখে কোনো মানুষই খুব শান্তভাবে ঠিকঠাকভাবে থাকতে পেরেছে। এদিকে বাড়ি থেকে আমার বাবা মানে যতবার পাচ্ছিলেন মনে বলছিলেন যে বাবা বাড়ি চলে আসতে পারি, তো না পারছিলাম চলে যেতে, না পারছিলাম থাকতে। এবং আমার একটা বাজে অভিজ্ঞতা হচ্ছে, আমার বাবা যদি কোনো কিছু নেগেটিভলি বলে যে এরকম কিছু হতে পারে, আমার জন্য কেন যেন সেটা চলে যায়। তো যার কারণে খুব ভয় পাচ্ছিলাম যে আসলে কিছু হয়ে যায় কিনা। তারপরে যখন সুযোগ পেলাম তখন বাড়িতে চলে গেলাম। এর মধ্যে 4 তারিখে আমি বাড়িতে তখন 4 আগস্ট, এবং সেই দিনে যে কর্মসূচি ঘোষণা করা হলো তাতে মনে হলো যে হয়তো আগামীকাল অনেক বড় একটা ধাক্কার সম্মুখীন হতে হবে। তারপরে ইন্টারনেট যতক্ষণ ছিল বিভিন্ন ভিডিও দেখছিলাম, বিভিন্ন আলোচনা শুনছিলাম, পরিকল্পনা শুনছিলাম বিভিন্ন জায়গা থেকে। সারা অবশ্যই ঘুমাতে পারিনি, এবং দিনের বেলাতেও মনে হয়েছে যে আজকে আমার মানসিকভাবে প্রস্তুত থাকা দরকার। কারণ খুব তাড়াতাড়ি হয়তো এরকম খবর চলে আসবে যে হয়তো ঢাকায় কয়েক লাখ মানুষ একসাথে। বাংলাদেশ সুক্রিয়া যে এরকম কোনো দুঃসংবাদ শুনতে হয়নি, যদিও অনেক মানুষ হতাহত হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক মানুষ আত্মীয় স্বজন হারিয়েছে, ছেলেকে হারিয়েছে, বউকে হারিয়েছে, মা হারিয়েছে। যাই হোক, এইভাবেই জুলাই আমাদের মনে যে ডাক লেগে গেছে, এই ডাকটা আসলে চিরস্থায়ী করা দরকার। শুধু ডাকটা থাকতে হবে না, এই জুলাই আমাদেরকে যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষাটাকে ধরে রাখতে হবে। আমাদের মধ্যে যে ঐক্য ছিল সেই ঐক্যটাকে ধরে রাখতে হবে, আমাদের মধ্যে যে দেশপ্রেম ছিল সেই দেশপ্রেমটাকে ধরে রাখতে হবে। এবং বর্তমান পরিস্থিতিতে অর্থাৎ 2024-এর জুলাই আর 2025-এর জুলাইয়ের মধ্যে যে আকাশ পাতাল তফাৎ, যে ফারাক, এই ফারাকটা ঘুষে দিতে হবে। এই ফারাকটা ঘুষে দেওয়ার জন্য আমাদের মতো তরুণ মানুষ যারা, তাদেরকে অবশ্যই এগিয়ে আসতে হবে। দেশের